স্ত্রীর মৃত্যুর 4 বছর পর শ্বশুর বাড়িতে এসেছি। রাতে খাবার শেষে শাশুড়ি বলল, বাড়ির পিছন থেকে পালিয়ে যাও বাবা, না হলে তোমার শ্বশুর তোমাকে মেরে ফেলবে। কোনো কথা না বলে চুপচাপ পালিয়ে যাও, আর কোনোদিন আমাদের বাড়িতে এসো না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বললাম, কিন্তু কেন আম্মা? আমাকে খুন করে আব্বার লাভ কি? আমি কি করেছি? শাশুড়ি আমার কথার কোনো জবাব না দিয়ে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে চলে গেল। আমি চুপচাপ করে বসে রইলাম। হঠাৎ পিছনে কারোর উপস্থিতি অনুভব করে ঘাড় ঘুরিয়ে দেখি, এই বাড়িতে যেই ছেলেটা কাজ করে সেই বাদল দাঁড়িয়ে আছে। বাদলের বয়স 22 কি 23 বছর হবে। এই বাড়িতে প্রায় 15 বছর ধরে কাজ করে। তার চোখে চোখ পড়তেই অদ্ভুত লাগলো, কেমন জানি ক্ষুধার্ত বা প্রতিশোধের আহ্বান জানিয়ে দিচ্ছে বাদলের সেই চোখ দুটো। হঠাৎ মোবাইলে কল এলো। কল করেছে আমার শাশুড়ি নিয়েছেই। আমি রিসিভ করতেই তিনি বললেন, বাদল তোমাকে সারাক্ষণ চোখে চোখে রাখছে। বাহিরে আরও 3জন আছে, কেউ যেন বুঝতে না পারে যে তুমি ওদের উদ্দেশ্য জেনে গেছো। রিক্তার বাবা তোমাকেই রিক্তার মৃত্যুর জন্য দায়ী করছে। আমি কিছু করতে পারলে করতাম বাবা, তুমি পালিয়ে যাও। আমি চাই তুমি নিজের জীবন নিয়ে যেন ফিরে যাও। আমি আর আমার সংসার নিয়ে বেঁচে থাকি। মেয়ে তো গেছে, এখন তোমাকে মেরে স্বামীকেও হারাতে চাই না। আমি আগে জানলে কিছুতেই তোমাকে আসতে বলতাম না। রিক্তা আমার মৃত স্ত্রীর নাম। শাশুড়ির কথা শুনে আমি ঘামতে লাগলাম। এদিকে শ্বশুরের প্রহরী বাদল আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে চাচাই ডাকে। কোথায়? কাছারি ঘরে বসে আছে। আপনার সঙ্গে নাকি জরুরি কথা আছে, চলেন আমার সঙ্গে। তুমি যাও তাহলে, আমি আসছি। বাদল গেল না, সে আমার সামনেই দাঁড়িয়ে রইল। আমি একটু বিরক্ত কিন্তু ভয় মিশ্রিত কণ্ঠে বললাম, কি হলো? তোমাকে যেতে বললাম না? আপনাকে নিয়েই যেতে হবে। আপনার কাজ থাকলে কাজ শেষ করেন, তারপর চলেন। আমি কাপড় পাল্টাবো, আর সেটা তোমার সামনে কি করে করব বলো তো? কেন, আপনি কি মেয়ে মানুষ নাকি আমি মেয়ে মানুষ? আমার সামনে পাল্টান, সমস্যা কি? আমি আপনাকে না নিয়ে গেলে চাচাই ধমক দিবে। এখন কি বলবো আর খুঁজে পেলাম না। আমার কি যাওয়া উচিত নাকি বাদলকে এখান থেকে ঘায়েল করে পালানো উচিত বুঝতে পারছি না। যদি সেটা করতে পারি তাহলে পালানোর একটা সুযোগ পাবো, কিন্তু যদি কাছারি ঘরে যাই তাহলে তো আর সুযোগ নাও আসতে পারে। রিক্তা আর আমি বিয়ে করেছিলাম গোপনে। রিক্তা পড়াশোনা করতো শহরে, সেখানেই আমাদের পরিচয়। প্রায় 2 বছরের কাছাকাছি আমাদের ভালোবাসার গল্প। তারপর এক ছুটিতে রিক্তা তার গ্রামের বাড়িতে বেড়াতে আসে। বাড়িতে এসেই জানতে পারে রিক্তার বাবা ওর বিয়ে ঠিক করেছে। তখন ইউনিয়নের পরপর 2বার নির্বাচিত চেয়ারম্যান রিক্তার বাবা জুলফিকার মৃধা। রিক্তা আমাকে কল দিয়ে কান্নাকাটি করলো। আমি তাকে কোনো সমাধান দিতে পারলাম না, কারণ মা বাবার কাছ থেকে একটা মেয়ে পালিয়ে যাক সেটা আমি চাইনি। আবার নিজের ভালোবাসার মানুষ সারা জীবনের জন্য অন্য কারোর হয়ে যাক সেটাও কল্পনাও করতে পারছিলাম না। ভেবেছিলাম আমি সরাসরি রিক্তার বাবার সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগেই রিক্তা তার বাবাকে বলেছে এবং তিনি সরাসরি না করেছেন। সম্পূর্ণ একদিন এক রাত রিক্তার নাম্বার বন্ধ ছিল। রিক্তাদের বাড়ির সম্পূর্ণ ঠিকানা আমি জানতাম না, তবে জেলা, উপজেলা আর ইউনিয়নের নাম জানতাম। আর যেহেতু ওর বাবা তখন রানিং চেয়ারম্যান ছিল, তাই সহজেই তার বাড়ি খুঁজে পাওয়া যাবে এটাই স্বাভাবিক। সেই শহর থেকে রওনা দিয়ে নদীর কাছাকাছি আসতেই একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করতেই রিক্তার কণ্ঠ শুনতে পেলাম। রিক্তা এলোমেলো আর কান্না মিশ্রিত কণ্ঠে যা বলেছিল তার সারমর্ম হচ্ছে, বাবার সঙ্গে রাগারাগি করছে। তার বাবা জোর করার কারণে রিক্তা সুইসাইডের চেষ্টা করেছে। তারপর তাকে অসুস্থ অবস্থায় একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একবেলা থেকেই খানিকটা সুস্থ হয়ে রিক্তা হাসপাতাল থেকে পালিয়ে গেল। যে নাম্বার দিয়ে কল করেছিল সেটা ছিল ওর এমন বান্ধবীর নাম্বার। ওই বান্ধবী ও রিক্তার সঙ্গে একসঙ্গেই পড়াশোনা করত। রিক্তা একবার তাদের বাসায় গিয়েছিল। মেয়েটার নাম সুরমা। সুরমা নিজেও তখন ছুটির কারণে বাড়িতে ছিল, তাই রিক্তা সুরমাদের বাসায় গিয়ে আমাকে কল করেছে। ঘটনার সংক্ষিপ্ত বলার পরে রিক্তা আমাকে বলল, তুমি যদি আমাকে সারা জীবন তোমার কাছে রাখতে চাও তাহলে আমাকে এসে নিয়ে যাও।
আর যদি আমাকে ছাড়া থাকতে পারো, আমাকে ছাড়া তোমার জীবন চলে, তাহলে বলে দাও, তাহলে আমি হাসপাতালেই ফিরে যাব। আর একটা পুরুষ কণ্ঠস্বর শুনে আমার ভাবনায় ছেদ পড়ল। বাদল ভাই, আপনাকে চেয়ারম্যান সাহেব কি করতে বলেছে? করেন না কেন? বাদল বিরক্ত গলায় আমাকে বলল, তাড়াতাড়ি চলেন তো, চাচাই কিন্তু রেগে যাবে। মোবাইলটা চার্জে দিয়ে আসছি। আচ্ছা, চার্জ দেন। তাকিয়ে দেখি বাদলের পাশে আর একটা লোক দাঁড়িয়ে আছে। দুপুরে পুকুর থেকে মাছ ধরার সময় এই লোকটাকে দেখেছিলাম জাল ফেলতে। আমি মোবাইল চার্জে দিয়ে নিরুপায় হয়ে তাদের সঙ্গে হাঁটা ধরলাম। যা আছে কপালে, আগে দেখি তো ঘটনা কি। তাছাড়া যেহেতু আমার শ্বশুর এখানকার পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, তাই তিনি চাইলেই তো আমাকে মেরে ফেলতে পারবেন না। সমাজের মধ্যে কেউ তার নিজের সম্মান নষ্ট করতে চায় না। আমি গিয়ে রিক্তার বাবা জুলফিকার মৃধা, অত্র ইউনিয়নের দুবারের সাবেক চেয়ারম্যান সামনে গিয়ে বসলাম। আমার পিছনেই বাদল দাঁড়িয়ে আছে, তবে জাল দিয়ে মাছ ধরা লোকটাকে এখন আর দেখতে পাচ্ছি না। আব্বা আমাকে ডেকেছেন? হ্যাঁ, চা খাও। বাদলের দিকে তাকিয়ে বলল, জামাইকে চা দে। চায়ের মধ্যে বিষ দেবে নাকি? মৃত্যুর পরে যেন দায় এড়ানো যায় সেজন্য কৌশল করছে না তো? বাদল চলে গেল চা আনতে। রিক্তার বাবার সামনে রাখা কাগজপত্র মনোযোগ দিয়ে পড়ছে। রিক্তার মা বাবা দুজনেই শিক্ষিত মানুষ। আমার শাশুড়ি যখন অনার্স শেষ করেছে, রিক্তার তখন 2 বছর বয়স। সেদিন আমি নদী পার হয়ে এসেছিলাম রিক্তার বান্ধবীর বাসা থেকে। সেই রাতেই ট্রেনে এসেছিলাম শহরে। শহরে ফিরে সবার আগে আমার বন্ধুদের ডেকে বিয়ে করলাম। আমার বাবা নেই, মায়ের নতুন বিয়ে হয়েছে, মা সেখানেই থাকে। মাকে শুধু জানালাম আমি বিয়ে করব। মা ভিডিও কলে রিক্তাকে দোয়া করলেন। বিয়ের পরে রিক্তা বলল, আমরা এই শহরে আর থাকবো না, চলো নতুন কোনো শহরে গিয়ে দুজন মিলে একসঙ্গে থাকবো। এই শহরের মধ্যে থাকলে বাবা আমাদের যেভাবেই হোক খুঁজে বের করবে। রিক্তার কথা শুনে আমি অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। তবে 4 দিন পর আমরা সব কিছু গুছিয়ে চলে গেলাম। মা সেখানে আমার একটা জবের ব্যবস্থা করে দিলেন। 3 দিন পরে আমরা যে বাসায় ভাড়া উঠেছি, সেই বাড়ির মালিক আমাদের রুমে এলেন। তার হাতে বড় বড় 2 লাগেজ, আর সেই লাগেজটা যে রিক্তার সেটা আমি এবং রিক্তা দুজনেই বুঝতে পেরেছি। বাড়িওয়ালা রিক্তাকে বললেন, তোমার বাবা এগুলো পাঠিয়েছে, এখানে তোমার ব্যবহৃত সব কিছু ঠিকঠাক আছে, তোমার শখের যা কিছু ছিল তিনি নিয়ে এসেছেন, আশা করি তোমার আর অসুবিধা হবে না। আমি কিছু বলার আগে রিক্তা বলল, আপনি আমার বাবাকে চেনেন? না, ভদ্রলোক কিভাবে আপনাদের সন্ধান পেয়ে এখানে এসেছে আমি জানি না। তোমাদের বিষয়ে সব কিছু বলল, তারপর এগুলো দিয়ে তিনি চলে গেছেন। আমি ও রিক্তা দুজন দুজনের দিকে তাকিয়ে রইলাম। সব সময় রিক্তার মুখে তার বাবার বিষয়ে যত কথা শুনেছি তার অনেকটাই ভুল প্রমাণিত হলো। রিক্তার কথা অনুযায়ী তার বাবা হচ্ছে তার দেখা সর্বশ্রেষ্ঠ রাগী মানুষ, অথচ সেই মানুষটা এভাবে আমাদের খুঁজে বের করে নিজের হাতে মেয়ের ব্যবহৃত সব কিছু নিয়ে এসেছে, আবার খুব যত্নে সেগুলো বাড়িওয়ালার কাছে দিয়ে গোপনেই বিদায় নিয়ে গেছে। মনে মনে তখন মানুষটাকে একটা অপ্রকাশিত ধন্যবাদ দিলাম। বাড়িওয়ালা যাওয়ার সময় রিক্তাকে বললেন, তোমার বাবা বলেছেন তার ভয়ে পালাতে হবে না, কারণ সব জায়গা থেকে খুঁজে বের করার ক্ষমতা তার আছে। তোমার বাবা চান তুমি তোমার পড়াশোনা শেষ করো, তাই পড়াশোনা বন্ধ না করে আগের শহরে গিয়ে ফাইনাল পরীক্ষার অংশ নিতে বলেছেন। বাদল চা নিয়ে এসছে, আমি চায়ের কাপটা হাতে নিয়ে চুপচাপ বসে আছি। রিক্তার বাবা আমার দিকে না তাকিয়েই বলেন, চা খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি চা খাবো না? ও আচ্ছা, একটু আগে বলতে তাহলে শুধু শুধু নষ্ট হতো না। বাদল, চাটা নিয়ে যা, তুই খেয়ে ফেল। আমার পিছনে দাঁড়িয়ে বাদল চা খাচ্ছে। রিক্তার বাবা এবার তার সামনের কাগজপত্র এক সাইডে রেখে বসলেন। টেবিলে রাখা মোবাইলটা হাতে নিয়ে বললেন, তোমার মোবাইল কই? মোবাইল রুমে রেখে এসেছি আব্বা, মোবাইলে চার্জ ছিল না তাই চার্জে দিয়েছিলাম। রিক্তার বাবা বাদলের দিকে তাকিয়ে বলল, ঘর থেকে জামাইয়ের মোবাইলটা নিয়ে আয় তো। আমি চুপচাপ বসে আছি। তিনি তার মোবাইলে কি যেন টাইপ করছেন, সম্ভবত কিছু লিখছে কারোর সাথে। আমি যেমন ছিলাম তেমনই বসে রইলাম। বাদল ভিতর থেকে মোবাইলটা নিয়ে আসলো। আমি মোবাইল হাতে নিলাম। আমার শ্বশুর যখন বললেন, তোমার মোবাইলে এমবি আছে? জি আছে। ডাটা চালু করো, দেখো তো তোমার মেসেঞ্জারে কোনো মেসেজ এসছে কিনা। আমি ডাটা চালু করলাম, আর তখনই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম।
রিক্তা মারা গেছে আজ থেকে 4 বছর আগে। আজ রিক্তার মৃত্যুবার্ষিকী ছিল, তাই আমি এসেছি। কিন্তু আজ হঠাৎ রিক্তার সেই পুরনো ফেসবুক আইডি দিয়ে মেসেজগুলো এলো কিভাবে? এই আইডি তো গত 4 বছর ধরে বন্ধ ছিল। আমি মেসেঞ্জারে গিয়ে রিক্তার আইডি দিয়ে আসা মেসেজটা পড়তে লাগলাম। আমার মেয়েটা তো আমাদের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছিল। আমি ভেবেছিলাম তুমি হবে আমার মেয়ের সারা জীবন সুখে থাকার কারণ, কিন্তু ওর মৃত্যুর কারণ যে তুমি হবে, তোমার জন্য যে ওকে মরতে হবে, এটা তো ভাবিনি। আমার মেয়েটাও তো ভাবিনি এমনটা হবে। মেসেজ পড়ে আমি রিক্তার বাবার দিকে তাকালাম। ভয়ঙ্কর সেই চেহারা, প্রতিশোধের জন্য অপেক্ষায় থাকা তার সম্পূর্ণ শরীর। আমি কিছু বলার আগেই তিনি বললেন, আমার মেয়ের যখন মারা যায় তখন থেকে আমার কেন যেন মনে হতো আমার মেয়েটার মৃত্যুর পেছনে কোনো কারণ আছে। রাগ করেছিলাম ঠিকই, কিন্তু ভুলে তো যায়নি তাকে। রিক্তার মৃত্যুর পরে ওর ব্যবহার করা সিম কার্ড ওর মা ব্যবহার করতেন। আপনি ওর আইডিতে লগ ইন করেছেন? রাজনীতিবিদ মানুষ আমি, সব কিছু একটা গভীর চিন্তা থাকে। আমার দলের একটা ছেলে আছে খুব বিশ্বস্ত, সে বলল একটা রিস্ক নিয়ে দেখা যায়। মানুষের সিম কার্ড দিয়ে নাকি তার ফেসবুক আইডি নিয়ন্ত্রণে আনা যায়। সে যদি সিম কার্ড দিয়ে আইডি চালু করা হয়, আর আমি তো ভালো করে জানি রিক্তার জীবনে মাত্র একটা সিমই ব্যবহার করেছে, তাই আমার দলের সেই ছেলেটার সাহায্যে আমি রিক্তার আইডিতে গেলাম। কারণ সেখানে হয়তো কিছু না কিছু পাবো সেই বিশ্বাস আমার ছিল। হয়তো তোমার কাছে, নয়তো তার নিজের কোনো কাছের বন্ধুর সঙ্গে নিশ্চয়ই হতাশার কথা শেয়ার করেছে। এবার আমার গলা শুকিয়ে গেল। রিক্তার মৃত্যুর আগে সত্যি সত্যিই আমার সঙ্গে ঝামেলা হয়েছিল, তবে রিক্তার সেটা এক বন্ধুকে নিয়ে। রিক্তার বাবা বললেন, আমার মেয়ে আমার কাছে অনেক কিছু। আমি ভেবেছিলাম সেই ছোটবেলায় বারবার ভুল করে আমার সামনে আসতো, আর এক হাতে কান ধরে অন্য হাতে নাক ধরে বলবে, বাবা এবারের মতন ক্ষমা করে দাও। যখন এসেছে তখন আমি তাকে কাছে টেনে নিতে পারিনি। আমি চুপ করে মাথা নিচু করেই বসে রইলাম। তিনি আবার বললেন, এতটাই যখন অসহ্য লেগেছিল তাহলে আমাকে একটিবার বলতে পারতে, আমি গিয়ে আমার মেয়েকে নিয়ে আসতাম। তোমার বিশ্বাসঘাতকতার আঘাতে আমার মেয়েটা কষ্ট পেত, আমি তাকে নিজের হাতে খাইয়ে দিতাম, রাতে নিজে না হয় ঘুম পাড়িয়ে দিতাম, তবুও আমার কাছে তো থাকতো। হঠাৎ বাড়ির ভিতর থেকে একটা বাইকের শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছে কেউ একজন বাইক নিয়ে বাড়ির ভিতরে এসছে। একটু পরই বাদল এসে বলল, চাচা একটু সমস্যা হয়ে গেছে। কে এসছে? বোরহান দাদুর নাতি সাজু ভাই এসছে। কি? সাজু এই অসময়ে কেন আসবে? তাকে কে খবর দিয়েছে? সাজু ভাই নামটা আমি রিক্তার মুখে অনেকবার শুনেছি। রিক্তা বলতো সাজু নামের একটা ছেলে আছে তাদের এলাকায়, যিনি সবসময় রহস্যের গন্ধ শুকে দেশের প্রতি প্রান্তে ঘুরে বেড়ান। এমনকি ওই শহরে থাকতেও সে একবার এই লোকটার সঙ্গে দেখা করতে গিয়েছিল। বাদল বলল, কে খবর দিয়েছে জানি না, আমাকে বলল, বাদল চাচি আম্মা কোথায়? বাদল আরও কিছু বলতে চাইছিল, কিন্তু রিক্তার বাবার হাতের ইশারায় চুপ করে রইল। পরক্ষণেই তার পিছনে সাজু ভাই হেসে দাঁড়ানোর শব্দ পেল। বাদল বুঝতে পারল সাজুকে দেখেই তাকে কথা বলতে নিষেধ করা হয়েছে। সাজু ভাই এসে বলল, চাচা কেমন আছেন? আমি ভালো আছি, তোমার খবর? হঠাৎ এই অসময়ে? চাচির জন্য আসলাম। চাচি আমাকে অনেকবার কল দিয়েছিল। রিক্তার বাবা ভুরু কুঁচকে গেল। তিনি এক পলক বাদলের দিকে তাকিয়ে আবার সাজু ভাইয়ের দিকে দৃষ্টি রেখে বললেন, তোমার চাচি কল করেছে অনেকবার? হ্যাঁ চাচা, রিক্তার বাবা বললেন। তারপর তোমার চাচি কি বললেন? চাচির সঙ্গে তো কথা হয়নি যে চাচি আমাকে কিছু বলবে। আসলে এতগুলো কল দেখে আমি তো অবাক হয়ে গেছি। ভাবলাম বিশেষ জরুরি কিছু কথা নিশ্চয়ই আছে, না হলে চাচি আম্মা তো এতবার কল দেবে না। কারণ চাচি একবার কল দিলেই আমি রিসিভ করতে না পারলেও পরে অবশ্যই কল ব্যাক করি। সাজু ভাই আর রিক্তার বাবার কথোপকথন চলছে। আমি শুধু সাজু নামের লোকটার দিকে তাকিয়ে আছি। এই লোকটাকে মাধ্যম করে ওপরওয়ালা হয়তো আমাকে বাঁচিয়ে দিতে পারেন। আর সাজু ভাইকে আমার শাশুড়ি কল দিয়েছে সেটা শুনেই বুঝতে পারলাম যে আমাকে বাঁচানোর জন্যই তিনি হয়তো সাজু ভাইকে ডেকেছেন। সাজু ভাই আবারও বললেন, ভাবলাম সরাসরি বাড়িতেই চলে আসি। তাছাড়া বিকেলে শুনলাম রিক্তার হাজব্যান্ড এসছে, তাই তার সাথেও একটু দেখা করা যাবে। রিক্তার বাবা বেশ গম্ভীর হয়ে গেলেন, তবে হাত দিয়ে আমার দিকে ইশারা করে বললেন, এর নাম সাজু। আমি চেয়ারম্যান হওয়ার আগে ওর দাদুই আমাদের এলাকার চেয়ারম্যান ছিলেন। আর সাজু এই হচ্ছে আমাদের রিক্তার স্বামী শেখ সাব্বির।
সাজুভাই আমার দিকে তার হাতটা বাড়িয়ে দিল। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম, তার হাতে হাত রেখে তাকিয়ে রইলাম। সাজুভাই বললেন, আশা করি ভালো আছেন। রিক্তার মৃত্যুর 4 বছর পর এলেন, দেখে ভালো লাগছে। আমি বললাম, আপনি কেমন আছেন? জি ভালো। আপনি কি জরুরি কোনো কাজ আছে? যদি না, তাহলে আমার সঙ্গে যেতে পারেন। চাচি আমার সাথে কথা শেষ করে আমি একটু নদীর পাড়ে যাব। আমি বেশ উত্তেজিত হয়ে বললাম, না না, কোনো কাজ নেই, আপনার সঙ্গে কথা বলতে পেরে অনেক ভালো লাগছে। তাছাড়া সেই বিকেল থেকে এসে একা একাই বসে আছি, কারোর সঙ্গে গল্প করার মতন সুযোগ হচ্ছিল না। রিক্তার বাবা বিরক্ত হয়ে বললেন, এখন এই রাতে নদীর পাড়ে কেন সাজু? কালকে সকালে এসে তারপর না হয় নিয়ে যাবে। সাব্বির এখন বিশ্রাম করুক। আমি বললাম, আব্বা আমার কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। তাছাড়া শহরে বসে আমি তো রাত 3টের আগে ঘুমাই না। এটা শহর নয়, গ্রাম। কখন কোন অঘটন ঘটে যায় বলা যায় না। আমরা রাজনীতির সাথে জড়িয়ে মানুষ। চারিদিকে আমাদের শত্রুর অভাব নেই। মাঝে মাঝে দূরের শত্রুর চেয়ে নিজেদের মধ্যে কিন্তু শত্রু কম থাকে না আব্বা। তাই শত্রুর ভয় করে আর কি হবে? মৃত্যু কপালে থাকলে কেউ তো আটকাতে পারবে না, তাই না? আমার কথা শুনে রিক্তার বাবা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন আমার মনে হলো হয়তো একটু বেশিই বলে ফেলেছি। সাজু ভাই বললেন, ভাই আপনি বসুন, আমি বরং চাচি আমার সঙ্গে কথা বলে আসি। কেন ডাকলেন সেটা শুনে আসি। বাদল পিছন থেকে বলল, চাচিমা ঘুমিয়ে গেছে, সন্ধ্যা থেকে তার শরীরটা খারাপ, তাই সকাল সকাল ঘুমিয়ে গেছে। কি বলো? তাহলে তো দেখতেই হয়, চলো আমার সঙ্গে, আমি ডাকলে উঠবে, সমস্যা নেই। সাজু, কেন এত রাত দুপুরে এরকম করছো বলো তো? একজন অসুস্থ, তাকে ডেকে কথা বলতে চাইছো, আর একজন ক্লান্ত, তাকে নিয়ে নদীর পাড়ে যেতে চাইছো। কি ব্যাপার বলো তো? কোনো ব্যাপার নেই, আপনি রাগ করছেন চাচা? না না, রাগ করব কেন? এমনিতেই নিজের ছেলে মনে করে বললাম। তাহলে ছেলেকে তার মায়ের সঙ্গে দেখা করতে দিতে চাইছেন না কেন? বাদল বলল, সাজু ভাই চলেন আমার সঙ্গে। চাচা আপনি কি চা খাবেন আর এক কাপ? না। সাজু ভাই ও বাদল চলে গেল। আমিও ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালাম। রিক্তার বাবা বলল, বাবা তুমি বসো, সাজু তোমার শাশুড়ির সঙ্গে কথা বলে আসুক, তারপর যেও একসাথে। আমি আবার বসলাম। সাজু ভাই কাছারি ঘর পেরিয়ে বাড়ির ভিতর চলে গেলেন। আমি মাথা নিচু করে বসে রইলাম। নিজের বুকের ভিতর ধুকপুক শব্দ নিজেই শুনতে পাচ্ছি। আমার শ্বশুর বলল, বেশি দেরি করবে না, তাড়াতাড়ি ফিরে আসবে। সাজু ছাড়া অন্য কেউ হলে কিছুতেই তোমাকে যেতে দিতাম না। সাজু খুব ভালো একটা ছেলে, ওর অনুরোধ যে কেউ রাখতে চায়। তাছাড়া আমি যখন চেয়ারম্যান হলাম তখন সাজুর দাদা বোরহান কাকা আমাকে সাহায্য করেছেন। তিনি না হলে আমি কোনো দিনই পরপর 2বার চেয়ারম্যান হতে পারতাম না। ভাবলাম আমার কিছু এর মধ্যে বলা দরকার। বললাম, এখন বর্তমান চেয়ারম্যানকে? আপনি এবার নির্বাচন করেননি? করেছিলাম, কিন্তু হেরে গেছি। স্বতন্ত্র প্রার্থী ছিল আরেকজন, তার কারণেই হেরে গেছি। আচ্ছা, তোমার শাশুড়ি কি তোমাকে কিছু বলেছে? কোন বিষয়? না কিছু না। আচ্ছা এবার বলো তো, আলফাজ নামে যে ছেলেটাকে নিয়ে তোমার আর রিক্তার মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছিল, সেই আলফাজকে? তোমার বন্ধু নিশ্চয়ই, কিন্তু কেমন বন্ধু? আমি খানিকটা নড়ে চড়ে বসলাম। আলফাজের কথা উঠে এসেছে, তার মানে রিক্তার বাবা অনেক কিছুই জেনে ফেলেছে। আব্বা, আলফাজ সাহেব রিক্তার বান্ধবী সুরমার নামে একটি মেয়ের বড় ভাই। সেই মেয়েটা? জি বাবা। তার সঙ্গে তোমার বন্ধুত্ব কিভাবে হলো? তুমি কি তাকে আগে থেকে চিনতে পারো নাকি? না, চিনতাম না। তার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্কই ছিল না। রিক্তাই তার সাথে আমার পরিচয় করে দিয়েছিল। সেটা কি তোমরা আসার পর না আসার আগে? আসার পর। স্যার, ডায়েরির পাতা থেকে দৃষ্টি ওঠালেন মাহবুব আলম। পরপর 2বার নির্বাচিত সাহেব চেয়ারম্যান জুলফিকার মৃধার একমাত্র মেয়ের হাজবেন্ড সাব্বির শেখের খুনের তদন্ত মাহবুব আলমের ওপর। দারোগা মাহবুব আলম বললেন, কি হয়েছে রমজান? সাজু এসেছে আপনার সাথে দেখা করতে। আজ কত তারিখ রমজান? 23শে অক্টোবর। কেন স্যার? তার মানে চেয়ারম্যান সাহেবের মেয়ের হাজবেন্ড এই ডায়েরি লিখেছেন যেই রাতে, সেই রাতে মারা গিয়েছেন তিনি? মারা গেছে নাকি ওই চেয়ারম্যান খুন করেছে? এখনো পর্যন্ত যতটুকু লেখা পড়লাম তাতে তো চেয়ারম্যানের ওপরই সন্দেহ আছে। তাহলে স্যার আমাদের সন্দেহ ঠিকই আছে, কিন্তু আমার তো মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। কেন স্যার? বোরহান সাহেবকে চেনো না তুমি? জি স্যার, চিনি তো। ওনার নাতি সাজু সেই রাতে চেয়ারম্যানের বাড়িতে গেছিল। তাহলে তারপরও কিভাবে ছেলেটাকে খুন করলো সে? স্যার চলেন সাজুর সাথে কথা বলেন। মাহবুব আলম সাজুকে প্রথমে যে প্রশ্নটা করলো সেটা হচ্ছে, আপনার সঙ্গে সেই রাতে চেয়ারম্যানের মেয়ের হাজবেন্ড সাব্বির
কিছু বলেছিল? কেউ তাকে মারতে চায় বা এরকম কিছু বলেছে? না তো। কেন, কি হয়েছে? আপনাকে একটা ডায়েরির কথা বলেছিলাম না, যেটা সাব্বির সেই ঘরে খুন হয়েছে সেই ঘরের মধ্যেই আমরা পেয়েছিলাম? হ্যাঁ, মনে আছে। পড়েছেন আপনি? হ্যাঁ, পড়লাম। সেখানে সাব্বির লিখে রেখেছে তার শ্বশুর তাকে খুন করতে চায়, আর সে পালানোর জন্য পথ খুঁজে বেড়াচ্ছে। সেটা কিভাবে সম্ভব? আমি তো সেই রাতে তাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাওয়ার জন্য বারবার অনুরোধ করলাম, কিন্তু সে রাজি হচ্ছিল না। সে ইচ্ছে করেই চাচার বাড়িতে চলে গেল। কিন্তু যদি সেরকম কিছু হতো, তাহলে তো আমি আমার সঙ্গে যাওয়ার প্রস্তাব দেওয়ার পর কেন গেল না? বুঝতে পারছি না। সাব্বির সাহেবের লাশের ছবিগুলো একটু আরেকবার দেখান তো আমাকে। আর একটা কথা সাজু সাহেব। জি বলেন স্যার। নদীর পাড়ে যাওয়ার আগে চেয়ারম্যান সাহেবের স্ত্রীর সঙ্গে যখন আপনি কথা বলতে গেলেন, তখন তিনি কি কিছু বলেছেন? না তো। আশ্চর্য, তিনিও বলেননি যে সাব্বিরকে খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে? না, বলেনি। কেন, চাচি কি কিছু জানতেন নাকি? আপনার চাচির সাথে কথা বলতে হবে। মহিলার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। আপনি মিথ্যা বলছেন না তো সাজু সাহেব? আশ্চর্য, আমি কেন মিথ্যা বলবো? আপনার কেন মনে হয় যে আমি আপনার সঙ্গে মিথ্যা বলছি? মাহবুব আলম খানিকটা হাসার চেষ্টা করলেন, তারপর আস্তে আস্তে বলেন, সাজু সাহেব, রিক্তার হাজবেন্ড সাব্বির খুন হয়েছে গত রাতের আগের রাতে, সম্ভবত শেষ রাতের দিকে হতে পারে। গতকাল সকাল 9টার দিকে তার লাশ আবিষ্কারের চেয়ে চেয়ারম্যানের স্ত্রী। আমরা চেয়ারম্যানের বাড়িতে গেলাম 11:30টার দিকে, কিন্তু আপনার এলাকায় ঘটনাটা আপনি গেলেন না, এটা আশ্চর্য নয়? হ্যাঁ, অবশ্যই আশ্চর্য। আপনি গতকাল সারাদিনের মধ্যে কিন্তু খবর নেননি, অথচ আমি যতটুকু জানি যে এরকম ঘটনা ঘটলে আপনি সবার আগে উপস্থিত হন। সাজু ভাই বললেন, আপনার উত্তরগুলো আমি দেব, তবে সেটা সেই রাতে চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব বলবো। এখন আপনি আপনাকে বলুন, আপনারা রিক্তার বাবাকে খুনি ভাবছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। দারোগা মাহবুব আলম বললেন, আমি এখনো পর্যন্ত সাব্বিরের লেখা যতটুকু পড়ে শেষ করেছি, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে চেয়ারম্যান খুন করেছে বা করিয়েছে। এখন কাকে দিয়ে করিয়েছে সেটাই আসল বিষয়। কিন্তু কেন মনে হচ্ছে? ডায়েরিতে লেখা আছে সেজন্য? হ্যাঁ, আমার মনে হয় সাব্বির নিজের মৃত্যুর কথা নিশ্চিত বুঝতে পেরেছিল, সেজন্য ঘটমান সবকিছু সে লিপিবদ্ধ করে গেছে এবং খুব সুন্দর করে গল্প বা উপন্যাসের মতন করে সাজিয়ে লিখেছে। সাজু একটু বিরক্ত হলো। মাথা মোটা দারোগার কথার যুক্তি তাকে হতাশ করছে। একটা মানুষ নিজের মৃত্যুর কথা জেনে সে কিভাবে সাজিয়ে সাজিয়ে নিজের প্রেম, বিয়ে, সংসারের কথা লিখতে বসবে? মানুষটা তো তখনও নিজের জীবন বাঁচানোর চেষ্টা করবে। এটা তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নয় যে কোনো কিছু করবে না। যদি সেরকম কিছু হতো, তাহলে হয়তো আমি আসামি বলতো যে আমি মরার আগে কিছু কথা লিখতে চাই, এটাই আমার শেষ ইচ্ছে। তাহলে হয়তো সেই আসামি সুন্দর করে নিজের মনের আবেগ লিখতে পারে। কিন্তু সাব্বিরের তো সেরকম কথা নয়। তার কাছে মোবাইল ছিল, সে যে কাউকে কল করে সাহায্য চাইতে পারত। ডায়েরি লিখে সময় নষ্ট না করে সে অন্য উপায় খুঁজত। সাজু বলল, আর কি কি লেখা আছে ডায়েরিতে? আর তেমন কিছু নেই। ঘটনার রাত্রে আপনি সেই বাড়িতে যাওয়ার পরে সাব্বিরকে নদীর পাড়ে যাওয়ার প্রস্তাব করেন, তারপর রিক্তার মায়ের সঙ্গে কথা বলতে ভিতরে চলে যান। সেখান থেকে ফিরে দুজন মিলে নদীর দিকে রওনা দেন, এতটুকুই লেখা আছে। তাহলে চলুন গ্রামের দিকে যাই। যাওয়ার সময় আমি বাকিটা বলবো আপনাকে। সেই থেকে শুরু করে এখনো আপনার কাছে আসার আগে পর্যন্ত সব বলবো। সত্যিটা বলবেন তো নাকি? মানে? না কিছু না, আসলে পুলিশের মন তো, সন্দেহের তালিকা বিশাল বড়। সাজু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকেও সন্দেহ করছে পুলিশ? কিন্তু কেন? সেই রাতে চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার জন্য নাকি রিক্তার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে বের হওয়ার জন্য? সাজু তার বাইক নিয়েই এসেছে। দারোগা মাহবুব আলমকে পিছনে বসিয়ে গ্রামের দিকে রওনা দিল সাজু ভাই, আর চলতে চলতে দারোগার সঙ্গে কথা বলতে লাগলো। আমি ভিতরে গিয়ে দেখি চাচি বসে আছে। বাদল বলেছিল চাচি আম্মা ঘুমাচ্ছে। আমি বাদলের কথা আর না তুলে সরাসরি চাচিকে বললাম, চাচি আম্মা, আপনি অনেকবার কল করেছিলেন, কি হয়েছে? আমি তো জরুরি ভেবে সরাসরি বাড়ির ভিতর এলাম। চাচি বারবার বাদলের দিকে তাকালেন। আমি বাদলকে চাচির ঘর থেকে বের হতে বললাম। বাদল বের হয়ে গেল, কিন্তু চাচি এবং আমি দুজনেই উভয়ই বুঝতে পারলাম বাদলের দুটো কান আমাদের এদিকেই পাতানো আছে। বলেন চাচি।
না তেমন কিছু না বাবা, রিক্তার জামাই সেই দুপুরের আগে আসলো, সারাদিন একা একা বসে আছে। শহরের মানুষ তো, তাই হয়তো ভালো লাগে না ওর। তুমি যেহেতু গ্রামের বাড়িতে, তাই ভাবলাম যদি একটু সঙ্গে করে বাজারের দিকে নিয়ে যেতে। ও, আসলে চাচি আম্মা, মোবাইলটা চেক করা হয়নি। ঠিক আছে বাবা, এত রাতে আবার শুধু শুধু কষ্ট করে এলে। সমস্যা নেই চাচি, আমি একটু রিক্তার জামাইকে নিয়ে বাইরে যাচ্ছি। এত রাতে? সমস্যা নেই চাচি, তাছাড়া আজ অক্টোবর মাসের 21 তারিখ, এখনো শীত তেমন বেশি পড়া শুরু হয়নি। চাচির সঙ্গে কথা শেষ করে আমি রিক্তার হাজবেন্ড সাব্বিরকে নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর পাড়ে দুজন একসঙ্গে বসলাম। সাব্বির বলল, ভাই আপনি বিয়ে করেননি? বললাম, করেছিলাম, কিন্তু ডিভোর্স হয়ে গেছে। কেন বলেন তো, হঠাৎ এরকম প্রশ্ন? না তেমন কিছু না, এত রাতে আমাকে নিয়ে ঘুরতে এলেন, বাসায় ভাবি থাকলে তো আর এরকম করে বের হতে পারতেন না। কেন, রিক্তাকে বিয়ে করার পরে আপনার কি সেরকম অবস্থা হয়েছিল নাকি? সাব্বির তখন হাসার চেষ্টা করলো। আমি কিছু না বলে তার উত্তরের অপেক্ষা করলাম। মাহবুব আলম বলেন, তখন কি তার মধ্যে কোনো চিন্তার ছাপ ছিল? কোনো কিছু নিয়ে মানুষ টেনশন করলে যেরকম মনে হয় তেমন কিছু? না, তা তো মনে হয়নি, তবে একটা সেখানে অবাক করা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? বাদল আর মোতাবেক ভাই, আমরা দেখেছিলাম সেখানে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। সিগারেটের আগুন কিন্তু বহু দূর থেকে দেখা যায়। আমরা তখন সেখানে গেলাম। প্রথমে তারা একটু লুকানোর চেষ্টা করে, কিন্তু পরে ঠিকই দেখে ফেলি আমরা। কেন গেল তারা, জিজ্ঞেস করেননি? করেছিলাম। তারপর? বলল, চেয়ারম্যান চাচা নাকি পাঠিয়েছে, তার কোনো শত্রু যদি আক্রমণ করে, তাই ওরা দূর থেকে আমাদের পাহারা দিচ্ছে। সাব্বির তাদের পারিবারিক সমস্যার কোনো কথা শেয়ার করেছে? না, সেরকম কিছু বলেনি। আচ্ছা স্যার, সাব্বিরের লাশটা কোথায়, মর্গে নাকি? সেটা তো পোস্টমর্টম করার জন্য গতকাল পাঠানো হয়েছে। লাশ কোথায় দাফন হবে কিছু জানেন নাকি? না, আমি তো সরাসরি আপনার সঙ্গেই দেখা করতে এলাম, গ্রামে কারোর সঙ্গে এখনো দেখা হয়নি আমার। গতকাল কোথায় ছিলেন বললেন না তো? এই শহরেই ছিলাম। পরশু রাতে চেয়ারম্যানের বাড়িতে সাব্বিরকে রেখে আমি দ্রুত বাড়িতে যাই। দাদি কল করে বলছিলেন দাদার শ্বাসকষ্ট হচ্ছে। আমি সাব্বিরকে বারবার অনুরোধ করলাম আমার সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু সে রাজি হলো না। তাই তাকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে আমি আমাদের বাড়ি চলে যাই। বাজারের ডাক্তার হারুন আঙ্কেলকে গিয়ে নিয়ে আসলাম। তিনি সবকিছু দেখে দ্রুত হাসপাতালে নিতে বললেন। তার বাইকে রেখে আমাদের বাড়ি নিয়েই বের হয়ে গেলাম। দারোগা মাহবুব আলম এবং সাজু ভাই চেয়ারম্যানের বাড়ির সামনে এসে থামলো। বাড়িতে প্রচুর ভিড় এবং শোরগোল চলছে। আগে দুবার চেয়ারম্যান থাকার কারণে এখনও এটা চেয়ারম্যানের বাড়ি হিসাবেই পরিচিত। বাড়ির ভিতর প্রবেশ করে ভিড় এবং শোরগোলের কারণ জানা গেল। সাব্বিরের মা এসেছে। তার আগমনকে কেন্দ্র করে পাড়া প্রতিবেশীর ভিড় জমেছে। রিক্তার বাবা বাড়ির উঠোনে বড় চেয়ার পেতে বসে আছেন। তার পাশে কিছু বয়স্ক লোকজন। সাজু কাছে যেতেই রিক্তার বাবা বললেন, সাজু, একটা পরামর্শ দে তো। কি চাচা? আমি চাই রিক্তার স্মৃতির পাশে জামাইয়ের স্মৃতি রাখতে চাই। বিষয়টা কেমন হবে? ভালো হবে না? সাজুর আগেই দারোগা মাহবুব আলম বললেন, হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন বলেন তো? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নাকি? কি বলছেন দারোগা? সরি চেয়ারম্যান সাহেব, আপনাদের বাড়িতে কাজ করে বাদল কোথায়, ওকে ডাকেন তো। কেন, বাদলকে কেন ডাকবো? কাজ আছে আমার। সে নেই, বাজারে গেছে। আসবে তো নাকি হারিয়ে যাবে? আপনার মোবাইলটা দিন তো। কেন? হ্যাঁ দিন, আর সেই সাথে সাথে আপনার মেয়ের মৃত্যুর আগে যে ফেসবুক আইডি ব্যবহার করতো সেটা ওপেন করে দিন। আমার মেয়ের পার্সোনাল আইডি আপনার কাছে কেন দেব বলেন তো? কারণ বিষয়টার সঙ্গে আপনার মেয়ের হাজবেন্ডের হত্যাকাণ্ড জড়িত। চেয়ারম্যান সাহেব মোবাইল এগিয়ে দিলেন। সিনথিয়া আক্তার রিক্তা নামে যে আইডিটা আছে সেখানে সাব্বিরের কোনো মেসেজ নেই। সবগুলো মেসেজ একসাথে রিমুভ করা হয়েছে। কোনো মেসেজ নেই কেন? আপনার মেয়ে ও তার হাজবেন্ডের মেসেজগুলো দরকার আমার। সাজু সাহেব, আপনি কিছু বলেন। তিনি আইডি থেকে সব মেসেজ ডিলিট করে দিয়েছেন কেন? সাজু বলল, চাচা কেন করেছেন বলেন। রিক্তার বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আমি করিনি সাজু, তোর চাচি আম্মা ডিলিট করেছে গতকাল রাতে। ঘরের ভিতর থেকে মহিলারা সবাই একসাথে চেঁচিয়ে উঠল। সাজু দৌড়ে ঘরের ভিতরে চলে গেল। সবার চেঁচামেচির কারণ হচ্ছে রিক্তার মা নিজের ঘরে শাড়ি গলায় ফাঁস দিয়ে মরার চেষ্টা করছিল। সেটা দেখেই চিৎকার করে। পুরনো আমলের কাঠের দরজা হওয়ায় দরজা ভেঙে এ যাত্রা রক্ষা করলো সবাই। সাজু রিক্তার মায়ের সামনে গিয়ে বলল, চাচি কি হয়েছে, পাগলামো করছেন কেন?
সাজুকে জড়িয়ে ধরে রিক্তার মা হাউমাউ করে কাঁদতে লাগলো। ঘর ভর্তি মানুষে গিজগিজ করছে। সাজুর পিছনে দাঁড়িয়ে আছে মাহবুব আলম। প্রতিবেশী সব মহিলারা শুধু ভিড় তরই সন্তুষ্ট নয়, সবাই কানাকানি আর ফিসফিসে শব্দে ঘরটার ভেতর হইচই পড়ে গেল। দারোগা মাহবুব আলম উপস্থিত সকল মহিলাকে ঘর খালি করার নির্দেশ দিলেন। কি ব্যাপার, এত মানুষ কেন এখানে? এভাবে ভিড় করার তো কোনো ঘটনা ঘটেনি। এভাবে সবাই একসঙ্গে দলা পাকিয়ে একটা বিপদ করবেন বলে তো মনে হচ্ছে। বের হন, বের হন। সাজু ভাই সেই মুহূর্তে রিক্তার মাকে বলল, চাচি কি হয়েছে? এত বড় একটা ঘটনা ঘটলো আর আপনি এভাবে ফাঁস নিলেন কেন? রিক্তার মায়ের কান্না বাড়তে লাগলো। তার কান্না দেখে বিরক্ত হলো দারোগা মাহবুব। আর সাজুর প্রশ্নের উত্তর রিক্তার মায়ের মুখ থেকে শোনার জন্য উৎসুক হয়ে আছে অন্যান্য মহিলারাও। বলেন চাচি, কি হয়েছে আপনার? আপনি কি রিক্তার স্বামীর মৃত্যুর কিছু জানেন? আমাকে সব বলেন, আমি আছি আপনার ছেলে। আপনারা কোনো বিপদে পড়েন এরকম কিছু আমি কখনোই হতে দেব না। আমি কিছু জানি না সাজু, বিশ্বাস কর বাপ, আমি জানতাম না এভাবে কিছু হবে। দারোগা মাহবুব আলম বললেন, তাহলে আপনি আপনার মেয়ের হাজবেন্ডকে রাতে খাবার শেষে সতর্ক করেছিলেন কিভাবে? কিভাবে বলেছিলেন বাড়ির পিছনের বাগান দিয়ে পালিয়ে যেতে? চাচি বলেন, অভয় দিয়ে জিজ্ঞেস করলো সাজু। মাহবুব আলম বলেন, আপনার স্বামী সেদিন আপনার মেয়ের হাজবেন্ড সাব্বিরকে খুন করতে চাইছে, আপনি কি করে জানলেন? সাজু ভাই মাহবুবের দিকে তাকিয়ে বলল, স্যার প্লিজ চাচিকে তার নিজের মতন করে বলতে দিন প্লিজ। এমনিতেই বাড়ি শুদ্ধ মানুষের জন্য তিনি নার্ভাস হয়ে গেছেন। কেন নার্ভাস কেন হবে? নিজে যদি কোনো দোষ না করে তাহলে নার্ভাস হবার কোনো প্রশ্নই ওঠে না। রিক্তার মা বলল, জামাইকে খেতে দিয়ে আমি কাছারি ঘরে যাই তোর চাচাকে ডাকার জন্য। ভেবেছিলাম একসঙ্গে খেতে দেব তাদের। তখন বিদ্যুৎ ছিল না। আমি যে দরজার সামনে গেছি সেটা বাদল আর তোর চাচা কেউই দেখেনি। তারপর তারপর কি হলো সেখানে? আপনি কি তাদের মধ্যে খারাপ কিছু শুনতে পেয়েছিলেন? তোর চাচার আগে থেকেই রিক্তার স্বামীর প্রতি রাগ ছিল। তিনি কিন্তু কোনো দিনই চাইতেন না রিক্তার স্বামী এই বাড়িতে আসুক। এমনকি রিক্তা যখন পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেল তখনও জামাইকে আসতে দেয়নি তোর চাচা। ঘর প্রায় নিস্তব্ধ হয়ে গেছে। দারোগা সাহেব নিজেও তাকিয়ে আছে মনোযোগ দিয়ে শোনার জন্য। সাজু কিছু না বলে চুপ করে অপেক্ষা করতে লাগলো। রিক্তার মা আবার বললেন, হাসপাতাল থেকে রিক্তার লাশ নিয়ে আসার সময় তোর চাচা সাব্বিরকে বারবার বলে দেন যেন আমাদের বাড়িতে কখনো না আসে। দারোগা মাহবুব আলম বললেন, আপনার মেয়ে কিভাবে মারা গেছে বললেন? অ্যাক্সিডেন্ট করে। বিয়ের পর ওরা যখন ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল তখন রিক্তা একটা চাকরি নিয়েছিল, সেখান থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছিল ওরা। সাজু বলল, ওই প্রসঙ্গ পরে আসবো চাচি, আপনি সেই রাতের ঘটনা বলেন। কিছুদিন আগে তোর চাচা হঠাৎ আমাকে বলেন যে রিক্তার স্বামীকে এবার ওর মৃত্যুবার্ষিকী আসতে বলবেন। আমি সন্দেহের সঙ্গে তোর চাচার কাছে বললাম, হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? তোর চাচা বলল, ছেলেটার তো কোনো দোষ নেই, আসুক না হয় একবার দেখে যাক। আপনার সঙ্গে কি রিক্তার স্বামীর সবসময় কথা হতো চাচি? হ্যাঁ হতো, সাব্বির নিজেই দু একদিন পর পর কল দিত আমাকে। তোর চাচা কোনোদিন কথা বলেনি, তাই আমাকে বলেন আমি যেন সাব্বিরকে রিক্তার এবারের মৃত্যুবার্ষিকীতে আসতে বলি। আমিও ভাবলাম যে মানুষের রাগ তো চিরকাল থাকে না, তাই সাব্বিরকে বললাম যে তোমার শ্বশুর তোমাকে আসতে বলছেন। সাব্বির অনেক খুশি হয়ে গেছিল। তারপর বলল, আম্মা আমি তো চাকরি করি, যেদিন রিক্তার মৃত্যুবার্ষিকী সেদিন তাহলে আসবো। আমি তোর চাচার কাছে বললাম, তিনি বললেন ঠিক আছে আসুক, কোনো সমস্যা নেই। তারপর আর কি, সাব্বির আসলো সেদিন। মাহবুব আলম বললেন, এত বিস্তারিত বলতে হবে না, এগুলো যখন আদালতে যাবেন তখন বলবেন। আপনি রাতে আপনার স্বামীকে ডাকতে গিয়ে কি শুনেছেন? যখন বিদ্যুৎ ছিল না, উনি আর বাদল জামাইকে নিয়েই কথা বলছিল। তাদের কথাবার্তা শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমার মনে হচ্ছিল সাব্বিরকে ওনারা মেরে ফেলবে। কেন মনে হচ্ছিল আপনার? কারণ তোর চাচা বারবার বলছিল যে ছেলেটার জন্যই আমার মেয়ে মারা গেছে। ওর সঙ্গে ঝগড়া করে আমার মেয়ে বাইরে গেছে, যাবার জন্য আমার মেয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। আমার মেয়ের মৃত্যুর জন্য ওই দায়ী। বাদল তখন বলে, চাচা তাহলে ওরে জনমের শিক্ষা দিয়ে দেব। সেটা শুনে তোর চাচা কিছু বলেনি। আর কিছু বলেনি? জানি না, কারণ আমি তখন কাছারি ঘরের সামনে থেকে চলে আসি। তাহলে সাব্বিরকে কেন বললেন যে আপনার স্বামী তাকে খুন করতে চায়, মেয়ের হত্যার জন্য ওর প্রতিশোধ নিতে চায়? সেটা কেন বলেছেন? যদি সেরকম কিছু না হয়ে থাকে তাহলে কেন শুধু শুধু এরকম কথা বলবেন? ভয় দেখানোর জন্য?
আমি ভেবেছিলাম যদি মারধর করে কিংবা কিছু করে তাই একটু আগ বাড়িয়ে বেশি বলে ফেলেছিলাম, যেন তাড়াতাড়ি চলে যায়। মাহবুব আলম হতাশ হয়ে গেলেন। কতটুকু বিশ্বাস করলেন সেটা বোঝা গেল না। মনে মনে বললেন, মহিলা মানুষের এত প্যাঁচ কেন? কিসের মধ্যে কি হয়ে গেছে বুঝলাম না। রিক্তার মা বললেন, পরশু রাতে তুই রিক্তার স্বামীকে নিয়ে বাহিরে যাওয়ার পরে তোর চাচা আমার কাছে এসে আমাকে বকাবকি করে। কেন? সাব্বির নাকি কাছারি ঘরে বসে তোর চাচাকে কিছু জিজ্ঞেস করছে। আব্বা নাকি আপনি আমাকে খুন করতে চান। যদি খুন করারই ইচ্ছে থাকে তাহলে আমাকে বলেন, শুধু শুধু নিজে কেন মারবেন? তারপর তোর চাচা তো অবাক হয়ে গেছে। তখন সাব্বিরকে জিজ্ঞেস করার পরে সাব্বির বলছে যে আমি বলেছি তিনি ওকে খুন করবেন, তাই তুই সাব্বিরকে নিয়ে যাওয়ার পর তোর চাচা আমার কাছে এসে জিজ্ঞেস করছে। অনেক বকাবকি করলো সাজু, বলল যে রাগারাগি করতে পারি, তাই বলে কি জামাইকে খুন করব? এরকম বেআক্কাল মার্কা কথা কেন বললাম? সাজু ভাই বলল, তারপরেই আপনি রিক্তার স্বামীর কাছে আবার কল করেছিলেন তাই না? তাকে বলেছিলেন যে আপনার শুনতে ভুল হয়েছে, সে যেন নির্ভয়ে বাড়ি যায়, তাই তো? হ্যাঁ, তাই বলেছিলাম আমি। তারপর তো তুই ওকে বাড়ির সামনে দিয়ে চলে গেলি। আমি সাব্বিরের জন্য বিছানা ঠিকঠাক করে দিয়ে গেলাম। সাব্বির রুমের দরজা বন্ধ করে দিল। মাহবুব আলম বলেন, রাতে কতক্ষণ পর্যন্ত তার রুমের বাতি জ্বালিয়ে রেখেছিল বলতে পারেন? সাজু সাহেব, আপনি তো জানেন সাব্বির ডায়েরি লিখছিল, সুতরাং সে তো অবশ্যই অনেক রাত পর্যন্ত জেগে তারপর ডায়েরি লিখেছে। আচ্ছা, সকালবেলা সবার আগে সাব্বিরের লাশটা কে দেখেছে, আপনি নাকি অন্য কেউ? আমিই দেখেছিলাম। সকালে ডাকতে এসে দেখি দরজা খোলা, বিছানায় সাব্বিরের লাশ পড়ে আছে, বুকের ওপর রক্তের সব লাল লাল হয়ে আছে। আমি চিৎকার করে রিক্তার বাপ বলে ডাকাডাকি শুরু করি। সাজু কিছু বলল না, শুধু সবগুলো কথা ভাবতে লাগলো। যদি রিক্তার মায়ের কথা সত্যি হয়ে থাকে তাহলে ঘরে ঢুকে পিস্তল দিয়ে গুলি কে করবে? গুলির শব্দ পেল না কেউ, তার মানে কি খুনির পিস্তলের সাইলেন্সার লাগানো ছিল? যদি খুনি এসে থাকে তাহলে দরজা কে খুলে দিল? আর সাব্বির কি সত্যি সত্যি এত কিছুর পরও থাকবে? সাজু বলল, আমার সঙ্গে যখন নদীর পাড়ে গেছিল তখন কি শুধু আপনিই কলে কথা বলেছিলেন, নাকি চাচাও কিছু বলেছিল তাকে? তোর চাচাও কথা বলেছিল। দারোগা মাহবুব আলম বললেন, কেন বলেছেন? আদর করে বাড়িতে এনে রাতে গুলি করে মারার জন্য নাকি? আচ্ছা বলেন তো, খুনটা কে করেছে, আপনি নাকি আপনার স্বামী? এরা কেউ আমার ছেলেকে খুন করেনি অফিসার সাহেব। আমার ছেলেকে খুন করেছে এলাকার কিছু দল। দরজার সামনে থেকে আসলো কথাগুলো। সাজু ভাই, মাহবুব সবাই তাকিয়ে রইল দরজার সামনে। দরজার সামনে ভেজা চোখে সাব্বিরের মা দাঁড়িয়ে আছে, তার পিছনে দাঁড়িয়ে আছে একটা ছেলে। সাজু বলল, আপনি কি সাব্বির সাহেবের মা? জি। আর এই হচ্ছে সাব্বিরের সবচেয়ে কাছের বন্ধু ইলিয়াস। ওর কাছেই সাব্বিরের মৃত্যুর খবর পেয়েছি। আমি বসেই জানতে পেরেছি আমার ছেলেকে খুন করা হয়েছে। সাজু বলল, আপনি কিভাবে জানলেন যে আপনার ছেলেকে এখানকার কেউ খুন করেনি? আমি সাব্বিরকে বারবার বলেছিলাম, যা হওয়ার হয়ে গেছে ভুলে যা। ওর বউ মারা গেছে, সে তো আর আসবে না, তাহলে তার খুনিদের পিছনে লেগে থেকে লাভ কি? মাহবুব আলম বিষয় নিয়ে কথা বলেন, রিক্তাকে খুন করা হয়েছিল? হ্যাঁ, রিক্তা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, প্ল্যান করে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তাকে খুন করা হয়েছে। এটা আমার ছেলে জানতে পেরেছিল। সাজু ভাই বললেন, স্যার সাব্বিরের মোবাইল কোথায়? মাহবুব আলম বলেন, আমরা তো কোনো মোবাইল পাইনি। রিক্তার শাশুড়ির কথা সম্পূর্ণ পরিবেশ পরিবর্তন করে দিল। ঘটনা কতটুকু সত্য তার কতটুকু মিথ্যা আর সেটা পরের বিবেচ্য বিষয় হলেও কথাগুলো মাথার মধ্যে গেঁথে গেল সবার। সাজু বলল, কে মেরেছে রিক্তাকে? আর সেই খুনের ক্ষমতা এতটা বেশি কিভাবে হলো যে তিনি এই গ্রামের মধ্যে এসে সাব্বিরকে খুন করেছে? মাহবুব আলম বলেন, আমরা আপনার ছেলের একটা ডায়েরি পেয়েছি, সেখানে তিনি এরকম কিছু লিখে যাননি। সেরকম কিছুর আশঙ্কা থাকলে আপনার ছেলে অবশ্যই সেটা লিখে যেতেন, হয়তো সুযোগ পায়নি। তাছাড়া সাব্বির আমার কাছে কখন কল করেছিল তখন কেঁদে কেঁদে বলছিল ও নাকি সুইসাইড করবে। কেন? সুইসাইড করার কথা কেন বলেছিল? আর আপনি তখন কিছু বলেননি কেন? রাত 3টের দিকে সাব্বির কল করে, আমার ছেলে এ বাড়িতে এসেছে আমি জানতাম না। সাব্বির কল করে যখন বলল, মা আমি যদি আত্মহত্যা করি তাহলে কি তুমি কষ্ট পাবে? তখন ওর কথা শুনে আমার ঘুম কেটে যায়। আমি তখন বললাম, কী সব পাগলের মতন কথা বলছিস? সাব্বির তখন বলে, মা আজ আমি রিক্তাদের বাড়িতে এসছি, এখন যদি এখানে মারা যায় তাহলে ওরা আমার রিক্তার কবরের কাছে কবর দেবে। এভাবে পালিয়ে আর কতদিন থাকবো? একদিন তো ঠিকই ওরা খুঁজে বের করে মারবে। সাজু বলল, কারা মারবে? আর কাদের জন্য সাব্বির পালিয়ে থাকতো? বৌমার বান্ধবীর বড় ভাই।
সাব্বিরের বন্ধু ইলিয়াসের দিকে তাকিয়ে মহিলা বলেন, ছেলেটার নাম কি ছিল যেন? আলফাজ। আলফাজের ছোট বোন ভাবির বান্ধবী ছিল। ভাবি পালিয়ে যাওয়ার সময় প্রথম তাকে দেখেছিল। তিনি এখানে কি করতেন ঠিক নেই। জাল টাকার ব্যবসা, বিভিন্ন স্থানে জুয়ার আসর বসানো, মাদকদ্রব্য বিক্রি ইত্যাদি। তার পরিবার থেকে এসব জানতো কিনা জানি না। আমি এসব সাব্বিরের কাছ থেকে শুনেছি। সাব্বির এখানে আসে তখন ওদের দুজনের চলতে খানিকটা অসুবিধা হয়ে যেত। পরীক্ষা শেষ হওয়ার আগেই ভাবি তার সেই বান্ধবীর সাহায্যে আলফাজের মাধ্যমে একটা ছোট্ট জবের ব্যবস্থা করে। ভাবি চাইলে তার বাড়ি থেকে টাকা নিতে পারত, কিন্তু আত্মসম্মানের দিক থেকে কেউ সেটা চায়নি। তবে চাকরির ব্যবস্থা করার সুবাদে আলফাজের সঙ্গে সাব্বির ও ভাবির একটা আলাদা পরিচয় সৃষ্টি হয়। সম্ভবত সাব্বির কিছুটা বুঝতে পেরেছিল যে আলফাজের মনের মধ্যে কিছু একটা খারাপ উদ্দেশ্য আছে। সাব্বির সেটা নিয়ে ভাবির সঙ্গে কথা বলে, কিন্তু ভাবি গুরুত্ব না দিয়ে উল্টে রিয়্যাক্ট করেন। সাব্বির তখন আমাকে বলতো আর আফসোস করত। আমি বলতাম যে ভাবি যদি সাবধানে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। শহরে ভালো খারাপ অনেক মানুষ আছে, তাই নিজেকে নিজের মতন করেই রক্ষা করতে হবে। তবুও বাসায় মাঝে মাঝে সাব্বিরের সঙ্গে ভাবির ঝগড়া হতো। তারপরেই ভাবির পরীক্ষা শুরু হয়। সাব্বির আর কোনো কথা বলে না, রাগারাগি করে না, কারণ পরীক্ষা খারাপ হতে পারে। পরীক্ষা শেষ করে ভাবি তার পার্ট টাইম জবটা ফুল টাইম হিসাবে শুরু করে। এরই মধ্যে একদিন সাব্বির একটা রেস্টুরেন্ট থেকে ভাবির বান্ধবী আর ভাবির আর আলফাজকে বের হতে দেখেন। সেদিন নাকি আলফাজের জন্মদিন ছিল। সেই রাতে সাব্বির আর ভাবির সঙ্গে সারা রাত ঝগড়া চলে। সাব্বির দুটো চড় মেরেছিল ভাবিকে। পরের দিন সকালবেলা ভাবি রাগ করে তার বান্ধবীর বাসায় চলে যায়। আমি এসবের কিছুই জানতাম না। ঘটনার 4 দিন পর সাব্বির আমার কাছে টাকা চায়। আমাকে বলে সে শহরে যাবে, তাই টাকার দরকার। আমি কারণ জিজ্ঞেস করতেই সাব্বির সবকিছু খুলে বলে। ভাবি নাকি চাকরির কাজে শহরে গেছে। তাদের মধ্যে 4 দিন আগে বাসায় যা কিছু হয়েছে সব কিছু খুলে বলে আমাকে। আমি সাব্বিরকে বকাবকি করি। তারপর সাব্বির টাকা নিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর সাব্বিরের সঙ্গে আমার যখন কথা হয় তখন ভাবি মারা গেছে। যে হোটেলে তিনি ছিলেন সেই হোটেল থেকে বের হয়ে দামপাড়া বাস স্ট্যান্ডে যাওয়ার সময় সিএনজি অ্যাক্সিডেন্ট করে ভাবি। সাব্বির তখনও জানতো না ওর স্ত্রীর মৃত্যুতে আলফাজের হাত আছে। সাজু বলল, সাব্বির কিভাবে জানলো? সাব্বির তো তখনও অন্য জায়গায় থাকার কথা, নাকি তখনও যায়নি? হাসপাতালে ভাবির লাশ নিয়ে দৌড়ঝাঁপ করলো। ভাবির বাবা ভাবির লাশ নিয়ে এলেন। সাব্বিরকে তার গ্রামের বাড়িতে আসার জন্য বারবার নিষেধ করলেন। রিক্তার বাবা কখন এসে সবার পিছনে দাঁড়িয়েছিল কেউ বুঝতে পারেনি। সবার খেয়াল ছিল সাব্বিরের বন্ধু ইলিয়াসের দিকে। রিক্তার বাবা পিছন থেকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, এর জন্য আমার মেয়ের সঙ্গে ওর অমন মেসেজ দেখেছিলাম। আমার মেয়ে বারবার বলেছিল সে খারাপ কিছু করছে না আর ছেলেটার মধ্যে খারাপ কিছু দেখছে না, কিন্তু জামাই ওকে বারবার ভুল বুঝতো আর কত কথা বলতো। আহারে আমার কলিজার টুকরো মেয়ে। জুলফিকার মৃধা সেখানে কাঁদতে লাগলো। গ্রামের মানুষজন এক অসহায় বাবা মেয়ের হারানোর অনুভূতি দেখতে পেল। যে মানুষটা এলাকার চেয়ারম্যান হিসাবে 10টা বছর পার করলো সেই মানুষটা আজ কেমন কান্না করছে। সাজু বলল, সাব্বির কিভাবে জানলো যে আলফাজ রিক্তাকে অ্যাক্সিডেন্ট করে মেরেছে? যেহেতু অ্যাক্সিডেন্ট ছিল তাই এসব তো জানার কথা নয়, তাই না? সাব্বির তখনও খুনের বিষয় জানতো না, কিন্তু আলফাজের জন্যই যত সমস্যা হয়েছিল, তাই সাব্বির তাকেই অপরাধের জন্য দায়ী করত। শহরে ফিরে সাব্বিরের একটাই কাজ ছিল, আর সেটা হচ্ছে আলফাজের মৃত্যু। আমি সব সময় সাব্বিরকে বোঝাতাম যে এসবের পিছনে গিয়ে নিজের জীবনটা নষ্ট করিস না, কিন্তু সাব্বির আর কিছুতেই কারোর কথা শুনতো না। গ্রামের বাড়িতে গিয়ে জমি জমা কিছু বিক্রি করে আসে। যেহেতু ওর বাবা ছিল না তাই নিজের জমি বিক্রি করতে পেরেছিল। আমার কাছে ওর মা জানতে চায় যে সাব্বির জমি বিক্রি করবে কেন। তখন আমি সব কথা তাকে খুলে বললাম। আন্টি নিজেও বোঝাতে শুরু করে, কিন্তু কাজ হয় না। অবশেষে একদিন অনেক মালামাল সহ আলফাজ পুলিশের কাছে ধরা পড়ে। সাব্বির কাজটা করেছিল, আর তখন আলফাজের এক সহকারীর কাছে জানতে পারে ভাবিকে খুন করেছে সাব্বির। আলফাজের ওই সহকারীকে সাব্বির মেরে ফেলে। কি, সাব্বির খুন করে? হ্যাঁ, তবে আলফাজের তো ওপরের মাথা আছে, তাই 10 দিনের মধ্যে জেল থেকে বের হয় আর সাব্বিরের কথা জানতে পারে। সাব্বির যে তার একটা সহকারীকে খুন করেছে সেটাও জেনে যায় আলফাজ। তারপর থেকেই সাব্বিরকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিল আলফাজ। সাব্বির পালিয়ে থাকতো সবসময়, তবে সেও সুযোগ খুঁজতো আলফাজকে শেষ করার। আর এভাবে পালিয়ে পালিয়ে আর নিজের জেদের কারণে এত দূর এসে যায়। সেদিন ভাবির মা সাব্বিরকে কল দিয়ে
রিক্তা ভাবি চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ডাকার পরে সাব্বির আমার কাছে এসে বলে, আমি বললাম যে সাবধানে গিয়ে ঘুরে আয় তাহলে। গতকাল সকালে আমি আমাদের আর একটা বন্ধুর কাছে জানতে পারি সাব্বির ওর শ্বশুর বাড়িতেই মারা গেছে। আলফাজের কাছেই নাকি জানতে পেরেছে সাব্বিরকে তারা মেরে ফেলেছে। তারপর আমি সাব্বিরের মাকে সবকিছু কল দিয়ে বললাম। আন্টি এলো, এরপর আমি তাকে নিয়ে এখানে এসেছি। রিক্তাকে আলফাজ কেন মেরেছে সেটা জানেন না কিছু? মানে সাব্বির জানতে পারেনি? না, সেই কারণটা শুধু আলফাজই বলতে পারবে। আপনারা আলফাজকে যেভাবেই হোক গ্রেপ্তার করুন। লোকটা খুব খারাপ। দেশের মধ্যে মাদকদ্রব্য ছড়িয়ে দেওয়া, নকল টাকার ব্যবসা করা ইত্যাদি অনেক কিছু বন্ধ করতে হবে। রাত 8:49, 3টে লোক নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ঠিক দুদিন আগে এখানেই সাজুর সঙ্গে ঘুরতে এসেছিল সাবির। যারা এখন দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন শুধু এই গ্রামের, আর বাকি দুজন শহরের। সাজু সন্ধ্যাবেলা চলে গেছে, তার দাদার শরীর তেমন একটা ভালো নয়। সাবিরের মা এবং ইলিয়াস চেয়ারম্যানের বাড়িতেই আছে। শহরে দুজনের একজন আবারও মোবাইলের স্ক্রিনের সময় দেখল। সামনের ইটের পাকা রাস্তায় কেউ একজন মোবাইলের বাতি জ্বালিয়ে এগিয়ে আসছে। লোকটা কাছাকাছি আসতেই শহুরে দুজনের একজন বলল, কি রে ভাই, এতক্ষণ লাগে আসতে? ভাই, আপনিও এসেছেন এখানে? কেন, কি ভেবেছিলে ইলিয়াস ভাই? তোমার বন্ধুকে খুন করেছি বলে তুমি পুলিশের কাছে সাক্ষী দেবে আর আমি জানতে পারবো না? ভাই, আমি তো আমার নিজের উপর থেকে সন্দেহ ওঠার জন্য বলেছি। যদি ওরা জানতে পারে যে কি, যদি সবাই জানতে পারে যে তুমি সাব্বিরকে সেই রাতে কল দিয়ে দরজা খুলতে বলেছো, তুমি দরজা খুলতে বলেছো বলে সাব্বির অনায়াসে দরজা খুলে দিয়েছে, আর আমি ঘরে ঢুকে সাব্বিরকে মেরেছি, তাহলে তোমার বিপদ হবে, তাই তো? হ্যাঁ ভাই, আলফাজ ভাই, আপনি কিন্তু আমাকে বলেছিলেন যে আমার সব রকমের নিরাপত্তা আপনি দেবেন। কিন্তু তুমি তো পুলিশের কাছে সবকিছু বলে দিয়েছো ইলিয়াস। তোমাকে বাঁচিয়ে রাখলে আমার আরও কত বিপদ হবে কে জানে। যে মানুষ তার নিজের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমাকে খুন করতে সাহায্য করে, সেই তুমি আমার সঙ্গে বেইমানি করবে জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি করবে জানতাম না। পুলিশের কাছে সব বলে দিলে। তিনজনের মধ্যে গ্রামে যে লোকটা আছে সে বলল, ভাই তাড়াতাড়ি মারেন, রাস্তা থেকে ইঁট নিয়ে নৌকায় রাখছি, মারার পরে লাশের সঙ্গে ইঁট বেঁধে নদীতে ফেলে দেব, আর কোনোদিন কেউ এর লাশ খুঁজে পাবে না। চারিদিক থেকে কমপক্ষে 15-20টা টর্চ লাইট একসঙ্গে জ্বলে উঠল। আলফাজ ও তার সঙ্গে থাকা লোকটা কিছু বুঝে ওঠার আগেই গ্রামের লোকটা তার হাতের বইটা দিয়ে আলফাজকে আঘাত করলো। ইলিয়াস নিজেও দাঁড়িয়ে না থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আঘাত করে শহরের দ্বিতীয় লোকটাকে, আর কয়েক সেকেন্ডের মধ্যে চারিদিক থেকে এগিয়ে আসে টর্চ জ্বালানো সকল পুলিশের সদস্যের দল। আলফাজ ও তার সঙ্গীকে নিজেদের নিয়ন্ত্রণে নেন পুলিশ। যতটা বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা ছিল তার কিছুই কষ্ট করতে হয়ে দারোগা মাহবুব আলমকে। আলফাজ ও তার সঙ্গের গ্রামের যে লোকটা ছিল তার নাম মান্নান মোল্লা। তিনি পেশায় একজন ইজি বাইক চালক। তিনি সহ 4 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। আলফাজ ও তার সঙ্গী তো আগে থেকেই আছে। খুনির সহযোগী হিসাবে ইলিয়াস ও মান্নান মোল্লাকেও পুলিশ আটক করেছে। সাজু ভাই ও রিক্তার বাবা জুলফিকার মৃধা থানায় দারোগা মাহবুব আলমের সামনে বসে আছে। রিক্তার বাবা বলল, কিভাবে কি করলেন বলেন তো? মাহবুব আলম বললেন, আমিও তো সবকিছু জানতাম না, এখনো পুরোপুরি জানি না। যা কিছু জিজ্ঞেস করার সেটা সাজুকে জিজ্ঞেস করতে হবে। সাজু, তুই বল, কিভাবে এদের ধরলি? সাজু বলল, তেমন কিছু না চাচা, সব চোখের সামনেই ছিল, শুধু হিসেব মিলিয়ে একসঙ্গে জড়ো করলাম। সেটা কি? চাচা শুনুন তাহলে। রিক্তার স্বামী যে রাতে খুন হয়েছে সেই রাতের শেষের দিকে কিন্তু দাদু অসুস্থ হয়েছিল। আমি যখন বাইক নিয়ে ডাক্তার হারুন আঙ্কেলকে আনার জন্য তাদের বাড়িতে যাচ্ছি, তখন দেখেছিলাম মান্নান মোল্লা তার ইজি বাইকে করে 3 জন যাত্রী নিয়ে গ্রামের ভিতর যাচ্ছে। মাঝরাতে অনেকেই যেতে পারে, এটা স্বাভাবিক। তাছাড়া দাদুর অসুস্থতার জন্য দুনিয়ার কোনো চিন্তা তখন মাথায় ছিল না। রিক্তার স্বামীর ওপর যে কোনো বিপদ আসবে সেরকম কোনো তথ্যও তো জানতাম না যে সন্দেহ করব। তবে ভাবলাম যে পরবর্তীতে মান্নান মোল্লাকে জিজ্ঞেস করে দেখব অত রাতে কাকে নিয়ে এসেছিল, কিন্তু সেই সুযোগ আর হচ্ছিল না। গতকাল সাব্বিরের বন্ধু ইলিয়াস যখন বলল যে আলফাজ এসে খুন করেছে, তখনই আমার মাথায় ইলিয়াসও ঢুকে গেল। কারণ হচ্ছে দুটো। প্রথমত, সাব্বির তার লেখা ডায়েরি লিখে শেষ করতে পারেনি, সুতরাং সেখানে বোঝা যায় যে তাকে কেউ বাইরে থেকে ডেকেছে।
তাই সে ভিতর থেকে দরজা খুলে বের হয়েছে এবং খুনি ঘরের ভিতর প্রবেশ করে তাকে খুন করেছে। আর সেই রাতে সাব্বির নিজে থেকে দরজা খুলে দেওয়ার মানে হচ্ছে বাইরের আগন্তুক সাব্বিরের পরিচিত। তাই নিজে নিজে হিসাব করলাম, যদি আলফাজ খুন করে তাহলে নিশ্চয়ই তার সঙ্গে এমন কেউ ছিল যিনি সাব্বিরের বিশ্বস্ত, যার ডাকে সাব্বির খুব সহজেই দরজা খুলে দেবে। আর সাব্বির শ্বশুর বাড়িতে এসেছে এটা সে ইলিয়াসকে বলে এসেছে। সেটা তো গতকালই ইলিয়াস বলল যে তাকে গ্রামের বাড়িতে আসার কথা জানিয়েছে। অতএব আলফাস এখানে সাব্বিরের বন্ধু ইলিয়াসকে ব্যবহার করেছে, সেটাই বোঝা যাচ্ছিল। দ্বিতীয়ত, আমি শহরের এক বড় ভাইকে দিয়ে সাব্বিরের সেই রাতের মোবাইলের কল লিস্ট চেক করেছিলাম। সেখানে দেখা গেছে সেই রাতে একটা নাম্বারের সঙ্গে দিনে এবং রাতেও বেশ কিছু সময় কথা হয়েছে। আর ওই নাম্বারটা যে ইলিয়াসের সেটাও চেক করে বের করলাম। এটা তো গেল সন্দেহ করার কারণ। সাব্বিরের লাশ নিয়ে যখন লাশবাহী গ্রামের মধ্যে আসে, তখন মান্নান মোল্লাকে আমি চাচার বাড়িতে দেখতে পাই। তখনই চাচার বাড়িতে কাজ করা বাদলকে দিয়ে মান্নানকে আলাদা করে নেওয়ার ব্যবস্থা করলাম। তারপর মান্নানকে ভালো করে জিজ্ঞেস করলাম, ভয় দেখালাম, কারণ গ্রামের সহজ সরল ইজি বাইক চালক ভয়ে সত্যি কথা বলে দেবে এটা জানতাম। আমি মান্নানকে বললাম, তুমি তো নিশ্চয়ই ইলিয়াসকে দেখেছো, চাচার মেয়ে জামাইয়ের বন্ধু। সেদিন রাতে 3 জনের মধ্যে সেও ছিল কিনা বলো। যদি সত্যি কথা বলো তাহলে তোমার ভালো হবে, আর যদি সে না হয় তাহলে কে ছিল সেই যাত্রীর নাম বলো। এত রাতে নিশ্চয়ই দূরের কেউ ছিল না, যদি থাকে তাহলে কার বাড়িতে গেছে। প্রথমে স্বীকার না করলেও পরে অবশ্য সবকিছু মান্নান স্বীকার করে। মান্নান বলে, আমাকে টাকা দিয়েছে তারা, আবার পিস্তল দিয়ে মেরে ফেলার ভয়ও দেখেছে। আমি বাধ্য হয়ে তাদের নিয়ে এসেছি সাজু ভাই। নদীর পাড়ে 2 জন নেমে গেছিল, আর একজন আমার ইজি বাইকে পিস্তল নিয়ে বসেছিল। আমি গাড়িটা নদীর পাড়ে একটু আড়ালে থামিয়ে রাখি। আপনি যখন আপনাদের গাড়িতে করে আপনার দাদুকে নিয়ে গেছেন তখন সব দেখেছি, কিন্তু আমরা আড়ালে থাকার জন্য আপনি দেখতে পাননি। প্রায় ঘন্টাখানিক পর ওই 2 জন এসেছিল, তারপর আবার তাদের বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়েছিলাম। আমাকে বলেছিল কাউকে যেন না বলি, তাহলে মেরে ফেলবে। টাকার লোভে আর নিজের জীবন বাঁচাতে কাউকে কিচ্ছু বলিনি। মান্নান সাহেবের সব কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম যে ইজি বাইক থেকে সম্ভবত আলফাস ও ইলিয়াস এরাই নেমে এসেছিল। মান্নান আবার বলল যে সেই বাকি 2 জন নাকি গ্রামের মধ্যে আছে। মান্নানকে নাকি কলও করেছিল। মান্নানকে বললাম, যেভাবেই হোক তাদের পুলিশে দিতে হবে, তাই আমাদের যেন সহযোগিতা করে, না হলে যে ওর অনেক বিপদ হবে সেটাও বুঝিয়ে দিলাম। মান্নান বুঝতে পেরেছিল যে একবার যেহেতু খুনিদের সাহায্য করেছে, তাই বারবার মনে সাহায্য করতে হবে। তাই মান্নান আমাকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেল এবং আমি মান্নানকে বললাম যে ওদের কল দিয়ে বলো ইলিয়াস সব কিছু পুলিশকে বলে দিয়েছে। মান্নান সেটাই করলো। আর সব শুনে আলফাজ ইলিয়াসকে মারার সিদ্ধান্ত নিল। বাড়িতে তখন সাব্বিরের লাশের দাফনের ব্যবস্থা করার আয়োজন চলছিল। আমি সুযোগ বুঝে ইলিয়াসকে আলাদা কথা বলতে নিয়ে গেলাম। সেও মান্নানের মতন প্রথমে স্বীকার করতে চাইল না, কিন্তু পরে যখন মান্নান এসে সামনে দাঁড়িয়ে বলল, তখন আর স্বীকার করা ব্যতীত কোনো উপায় ছিল না। ইলিয়াস আমার হাত ধরে বলল, ভাই আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন, নিজে থেকে এরকমটা করিনি আমি। সাব্বির যেদিন গ্রামের বাড়িতে আসে সেদিনই আলফাজ আমাকে ওর কাছে নিয়ে যায়। জানের মায়া তো সবারই থাকে, তাই না? সেই নির্জন বাড়িতেই আমাকে মেরে ফেললে কেউ আমার লাশটাও খুঁজে বের করতে পারতো না। নগদ 2 লাখ টাকার সঙ্গে আমার নিজের প্রাণ ফিরে পাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। তারপর ওরাই আমাকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বাস স্ট্যান্ডে গিয়ে গাড়ি রেখে আমরা ইজি বাইকে উঠি, কারণ গ্রামের মধ্যে গাড়ি নিয়ে গেলে সবাই সন্দেহ করত। ইজি বাইকের চালক আমাদের নদীর পাড়ে নিয়ে আসে, কারণ আপনাকে সেই রাতে দেখার পরে ওই চালককে আলফাজ জিজ্ঞেস করেছিল। সে বলল, বাইক তো সাজু ভাই যাচ্ছে। আপনার পরিচয় শুনে আলফাজ ভাই বাড়ি পর্যন্ত গাড়ি নিয়ে আসতে চায়নি। নদীর পাড়ে ইজি বাইকে রেখে আমি আর আলফাজ এসেছিলাম। আমি সাব্বিরকে কল দিয়ে যখন বললাম যে আমি চলে এসেছি, তখন সাব্বির অবাক হয়েছিল, কিন্তু সে সন্দেহ করেনি, কারণ আমাকে দিনের বেলায় বারবার বলেছিল যে গ্রামের মধ্যে একা একা ভালো লাগে না, তাই তুই থাকলে ভালো হতো। আমি তাই রাতে কল দিয়ে বললাম যে দোস্ত, সারপ্রাইজ দিতে চলে এসেছি।
সাবির নিজেই বলেছিল যে বাড়ির ভিতর দুটো বাড়ি আছে, একটা বড় পুরনো আমলের কাঠের আর একটা নতুন তোলা হয়েছে পাকা বাড়ি। নতুন ঘরে নাকি সাব্বির আছে আর ওর শ্বশুর শাশুড়ি পুরনো আমলের কাঠের বাড়িতে। আমি দরজা খুলতে বললাম, সাব্বির দরজা খুলে দিল আর সঙ্গে সঙ্গে আলফাজকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। আলফাজ ওর মুখ চেপে ধরে সঙ্গে সঙ্গে গুলি করে, কিন্তু শব্দ হয়নি। আলফাজ সাব্বিরের পকেট থেকে মোবাইলটা বের করে। আমরা দুজন দ্রুত সেখান থেকে বের হয়ে যাই, আর তখন একটা গাড়ি আসতে দেখি। সম্ভবত সেটা আপনিই ছিলেন, কারণ পরে সেই ইজি বাইকের চালক বলেছিল যে বাইকের লোকটা আর এই গাড়ির লোক একই। আপনাদের নাকি নিজস্ব গাড়ি আছে। আমরা বাস স্ট্যান্ডে গিয়ে আবারও শহরে রওনা দিলাম। তারপর দিনের বেলা সাব্বিরের মাকে কল দিয়ে বললাম সাব্বির মারা গেছে। আন্টি শহর থেকে সন্ধ্যার পরে পৌঁছান, কিন্তু আমি তাকে ব্যস্ততার অজুহাত দিয়ে তার সঙ্গে রাত 11টার দিকে দেখা করি। তারপর সেই রাতে আন্টির সঙ্গে গ্রামের বাড়িতে রওনা দিই। আমি বললাম, তাহলে আপনার আলফাজদের কথা স্বীকার করলেন কেন? কারণ ওরা সাক্ষী হিসাবে আমাকে বেশি দিন বাঁচিয়ে রাখবে না এটা জানতাম। হয়তো সেদিনই মারতো, কিন্তু কেন মারলো না জানি না। আপনি আর মান্নান মোল্লা যদি সাহায্য করেন তাহলে আলফাজকে গ্রেপ্তার করা সম্ভব হবে। ইলিয়াস রাজি হয়ে গেল, কারণ আলফাজের সব কথা বলে দেওয়ার পরে আলফাজ ওকে পথের কাঁটা হিসাবে সরিয়ে দেবে, এটা ইলিয়াস ভালো করেই বুঝতে পেরেছে। তাই সে আমাকে সব ধরনের সাহায্য করতে রাজি হয়ে গেল। আমি যেহেতু এর আগেই মান্নানকে দিয়ে আলফাজের কাছে কল দিয়ে সব বলেছিলাম, তাই আলফাজ নিজেই ইলিয়াসকে কল করে এবং রাতে নদীর পাড়ে দেখা করতে বলে। আমি সাব্বিরের লাশ দাফন হওয়ার পর দাদুকে দেখতে যাবার নাম করে বাইক নিয়ে গ্রাম থেকে বের হয়ে গেলাম। মান্নান সেই কথা আলফাজকে বলে দিল। আলফাজ তখন মান্নানকে রাতে রেডি থাকতে বলল আর টাকার লোভ দিল 50,000। দারোগা মাহবুব আলমের দিকে তাকিয়ে সাজু বলল, আমি তখন আপনার কাছে আসলাম। তারপর তো আপনাকে বললাম যে রাতে একটা কাজ করতে হবে, বেশ কিছু লোক লাগবে। আপনিও সবাইকে প্রস্তুত করলেন। তারপর কি হয়েছে সেটা তো জানেনই। স্থান নির্বাচন করে দিচ্ছিলাম আমি। রাত 8:30 থেকে 9টার মধ্যে ইলিয়াসকে আসতে বলেছিলাম, আর মান্নানকে বলেছিলাম সে যেন আলফাজের সঙ্গে থাকে। রিক্তার বাবা বলল, বাহ সাজু, তুই তো ভালো বুদ্ধি জানিস। মাহবুব আলম বলেন, কিন্তু সেই ডায়েরি, সেটা লেখার কারণ কি হতে পারে বলেন তো সাজু সাহেব? সাব্বির সম্ভবত সুইসাইড করতে চেয়েছিল। ওর মাকে তো সেটাই বলেছিল কল দিলে, তাই না? হয়তো শ্বশুর শাশুড়ি এরকম মনোভাব, নিজে কষ্ট পেয়েছিল বেচারা, তাই সবটা লিখে নিজের আবেগ প্রকাশের চেষ্টা করেছিল। আলফাজ তাকে খুন না করলেও সম্ভবত আত্মহত্যা করে মারা যেত সাব্বির। রিক্তার বাবা বলল, আমার রিক্তাকে ওই ছেলে কেন মারলো সেটা আদালতে জানতে পারবেন। তাছাড়া সব জিজ্ঞেস করার জন্য দারোগা স্যার তো আছেই। থানা থেকে বিদায় নিল সাজু। বাইক নিয়ে এগিয়ে চলল শহরের দিকে। সাজু দাদু আগের চেয়ে মোটামুটি সুস্থ আছে। বাইকে উঠে স্টার্ট করার আগে মোবাইলটা হাতে নিয়ে দেখল ডিবি অফিসার হাসান আলী 3বার কল করেছে। সাজু কল ব্যাক করলো, কেমন আছেন ভাই? ভালো, তুমি কেমন আছো? তোমার কি সেই মামলা শেষ হয়েছে? শেষ হয়নি ভাই, তবে অপরাধী ধরা পড়েছে। একটা নতুন খবর আছে সাজু। কি খবর ভাই? আজকে রাফসান মাহমুদের আবারও কোর্টে শুনানি ছিল। ওর এক আঙ্কেল হাইকোর্টে অ্যাপিল করার পরে তো এতদিন পুনরায় তদন্ত চলছিল। ও আচ্ছা, তারপর আজ কি হয়েছে? আদালত ফাঁসির আদেশ বহাল রেখেছে। এবার সম্ভবত খুব তাড়াতাড়ি ফাঁসি হয়ে যাবে। আমিও মামলার সাক্ষী হিসাবে আদালতে ছিলাম। আমাকে বলল, সাজু ভাইকে বলবেন মৃত্যুর আগে তার সঙ্গে একটু দেখা করতে চাই। বলবেন সাজু ভাই যদি আমার সাথে দেখা করে তাহলে আমি মেলা মেলা খুশি হব। সাজু চুপ করে রইল। হাসান আলী বলল, কিরে হাসবি নাকি? দাদু তো হাসপাতালে ভাই, হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে যাব। ততদিনের মধ্যে যদি ফাঁসি না হয় তাহলে তো দেখা হবে, আর যদি যাই তাহলে তো আর দেখা হবে না। ঠিক আছে, সাবধানে থেকো। সাজু বাইক নিয়ে ছুটতে লাগলো। তাড়াতাড়ি যেতে হবে দাদুর কাছে। তিনি অপেক্ষা করে আছেন। একজন আসামির জন্য তার মনের মধ্যে মায়া থাকতে নেই। আসামি? এই সমাজের সবাই কি আসামি থাকে, নাকি কিছু কিছু মানুষ সমাজের কারণে আসামি হয়ে যায়? প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।